আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 8 থেকে 13 নং সমস্যার সমাধান করব। তো দেখো, প্রথমে 8 নম্বর আমাদের বলছে একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় কত? 9,000 টাকা। সে মাসে আয় করে 15,000 এবং ব্যয় করে 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? তার যে ব্যয়টাকে আয়ের শতকরা কত অংশ সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, দেওয়া আছে চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা এবং ব্যয় কত? 9,000 টাকা। তো অতএব তার কি বলছে, তার ব্যয় তার আয়ের শতকরা। তো এখানে যে কথাটা আমাদের প্রথমে বলে ব্যয়, তাহলে ব্যয়টা যাবে কোথায়? উপরে, এবং আয় বলছে পরে, তাহলে আয়টা আসবে নিচে। তাহলে কী হবে? তার ব্যয় তার আয়ের শতকরা 9,000 বাই 15,000 সমান, দেখো তাহলে আমাদের শতকরা করতে হলে নিচে 100 বানাতে হবে। তাহলে দেখো এখানে এই 15,000 সমান, দেখো আমরা যদি 150 গুণ 100 লিখি, তাহলে 150 আর 100 গুণ করলে কী হয়? এখানে 15,000 হয়। এই জন্য আমরা কী করলাম, নিচে যে 15,000 আছে সেই 15,000 সংখ্যাটিকে ভেঙে 150 গুণ 100 লিখলাম, আর উপরে 9,000 থাকলো। এবার দেখো আমরা কী করলাম, এই 100টাকে আলাদা করে দিলাম, তাহলে 1/100 থেকে গেলে পাশে, এবার থাকলো 9,000 বাই 150। তাহলে এবার দেখো এখান থেকে যদি একটা শূন্য কেটে দিই, তাহলে থেকে উপরে 9,000 আর নিচে 15। এবার দেখো এখানে 9,000 15, এবার 9,000কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 60 হবে। তাহলে এখানে 15 1 কে 15, আর এখানে 9,000কে 15 দিয়ে কাটলে হবে 60। তাহলে 60/1 আর 1/100, 1/100, তাহলে 60 এগুলোর উপরে গুণ 60/100 হচ্ছে, আর নিচে নিচে গুণ, তাহলে 100 নিচে। তাহলে নিচে যদি 100 থাকে তাহলে উপরে যেটা থাকে সেই সংখ্যাটা থেকে আমরা পার্সেন্ট লিখতে পারি, সমান 60%। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে তার ব্যয় আয়ের কত পার্সেন্ট? 60% অথবা শতকরা 60। এরপরে 9 নম্বর বলছে, দেখো শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? তো এখানে দেখো আমরা যে 8 নম্বর করলাম একেবারে হুবহু একই অঙ্ক। এখানে বলছে কি শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, আর তার মা তাকে টিফিন বাবদ দেয় কত? 20 টাকা। তাহলে তার যে টিফিনের টাকাটা তার মাসিক বেতনের শতকরা কত অংশ? তো এখানে দেখো আমার লিখলাম, দেওয়া আছে শোয়েবের মাসিক বেতন কত? 200 টাকা, আর টিফিন বাবদ দেন কত? 20 টাকা। তাহলে টিফিন বাবদ খরচ মাসিক বেতনে কত হবে? 20/100। যেহেতু এখানে টিফিনের টাকা আগে বলছে, তার টিফিন বাবদ খরচটা উপরে যাবে, আর মাসিক বেতনটা কোথায় আসবে? নিচে আসবে। মাসিক বেতন 200 টাকা নিচে আসলো। তাহলে দেখো এখান থেকে আমরা এই 200টাকে লিখতে পারি 2 গুণ 100। তাহলে 100কে 2 দ্বারা গুণ করলে কী হয়? 200 হয়। তাহলে আমাদের নিচে 100 বানাতে হবে। তাহলে কী করলাম এখানে? আমরা এই 200টাকে লিখতে পারি 2 গুণ 100, আর উপরে থাকলো 20। তো দেখো এবার এই 2 আর 20, তাহলে 2 যদি 2 দ্বারা যদি 2কে ভাগ করি তাহলে 1 হয়, আর 2 দ্বারা যদি 20কে ভাগ করি তাহলে 10 হয়। 10 দুগুণে 20। তাহলে এখান থেকে উপরে থাকছে 10 আর নিচে থাকছে 100। তাহলে নিচে 100 আছে, তাহলে উপরে কী হবে? 10% হয়ে গেল এটা। তাহলে লিখতে পারি আমরা, অতএব নির্ণেয় টিফিন বাবদ খরচ মাসিক বেতনের 10% অথবা শতকরা 10 টাকা। এবার আসি 8 নম্বরে বলছে, দেখো একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত আছে? 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? তো দেখো স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 800 জন, আর বছরের শুরুতে কত পার্সেন্ট ভর্তি হয়েছে? 5%। দেখো এখানে বলছে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত আছে সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের আসি সমাধান। দেওয়া আছে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। তো এবার দেখো বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে 5% মানে কি? অর্থাৎ 100 জনের নতুন শিক্ষার্থী ভর্তি হয় কতজন? 5 জন। 5% মানে কি? এখানে 100 জনের মধ্যে 5 জন ভর্তি হয়। তাহলে লিখলাম 100 জনে নতুন শিক্ষার্থী ভর্তি হয় 5 জন। 1 জনে নতুন শিক্ষার্থী ভর্তি হয় কতজন? 5/100। যেহেতু 100-র পরে কোনো কিছু আসলে 100-র পরে 1 আসলে কী হয়? ভাগ হবে। এরপরে দেখো এবার বলছি একজনের নতুন শিক্ষার্থী ভর্তি হলো কয়জন? 5/100। তাহলে কোনো কিছুর পরে 1 আসলে কী হয়? এখানে ভাগ হয়। তাহলে ভাগ হলো এখানে 5/100। এখানে 5টা চলে গেল লবে, আর 100 চলে গেল হরে। এরপর বলছে অতএব 800 জনে নতুন শিক্ষার্থী ভর্তি হবে কতজন? 5 গুণ 800/100। কেন এখানে এই 800? তাহলে 1-এর পরে যেটা আসে সেটা কী হয়? গুণ হয়। তাহলে গুণ হলে কোথায় বসে? উপরে, হরে চলে গেল, লবে চলে গেল। তো 5 গুণ 800/100। তো এখান থেকে কাটি আমরা, এখানে 100 আর 800, 100 দ্বারা যদি 800কে ভাগ করি তাহলে এখানে 8 হবে। তাহলে 5 × 8 = 40 জন। তো দেখো তাহলে আমাদের যে 800 জন শিক্ষার্থী ছিল স্কুলে, সেখানে 800 জনে ভর্তি হচ্ছে 40 জন।
তাহলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হবে কত? ছিল 800 জন আর নতুন ভর্তি হলো 40 জন, তাহলে 800 যোগ 40 সমান 840 জন। তাহলে উত্তর এখানে কত হলো? 840 জন। এবার 11 নং বলছে দেখো একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে 200 জনের মধ্যে অনুপস্থিত ছিল 5%। এখানে উপস্থিত আছে কয়জন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো 5% শিক্ষার্থী অনুপস্থিত, অর্থাৎ 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল কয়জন? 5 জন। তাহলে একজনের মধ্যে অনুপস্থিত হবে কয়জন? 5/100। এখানে ভাগ হবে, তাহলে কোনো কিছু পরে 1 আসলে কী হবে? সেটা ভাগ হবে। তাহলে 5 গেল লবে এবং 100 গেল হরে, তাহলে এত জন হলো। অতএব স্কুলের শিক্ষার্থী ছিল এখানে কয়জন? 200 জন। তাহলে অতএব 200 জনের মধ্যে অনুপস্থিত কতজন? 5 গুণ 200। কেন 200? এখানে 200 একের পরে 200 আসছে, তাই কী হবে? গুণ হবে। তাহলে বাই নিচে 100 থাকলো। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 100 আর এই 200 কাটি, তাহলে এখানে হবে কত? 2 হবে। তাহলে 200কে 100 দ্বারা ভাগ করলে 2, অথবা আমরা এই দুটো শূন্য কেটে দিতে পারি, তাহলে এখানে উপরে 2 থাকে। তাহলে দেখো এখান থেকে এবার 5 আর 2 থাকছে, তাহলে 5 গুণ 2 সমান কত হলো? এখানে 10 জন। তাহলে শিক্ষার্থী উপস্থিত ছিল কয়জন? এখানে 200 জনের মধ্যে অনুপস্থিত ছিল 10 জন। তাহলে 200 জনের মধ্যে উপস্থিত ছিল কয়জন হবে? শিক্ষার্থী উপস্থিত ছিল 200 জন মোট, সেখান থেকে অনুপস্থিত ছিল 10 জন। তাহলে 10 জন বাদ দিলাম, তাহলে মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন হলো? 190 জন। এবার আসি 12 নঙে। 12 নঙে বলছে দেখো জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানেকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? তো এখানে দেখো জাহেদ 10% কমিশন, অর্থাৎ যে বইটি ছিল তার থেকে তাকে 10% কমিশন দেওয়া হয়েছে, অর্থাৎ 10% কম দামে দেওয়া হয়েছে। তো জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে কত দিল? 180 টাকা দিল। তাহলে বইটির প্রকৃত মূল্য, অর্থাৎ বইয়ের গায়ে প্রকৃত মূল্য কত লেখা আছে সেটা। তো দেখো এখানে 10% কমিশনে প্রকৃত মূল্য 100 টাকা হলে কমিশন সহ মূল্য কী হবে? যেহেতু তাকে 10% কমিশন দেওয়া হয়েছে, এই জন্য তাকে 10% কম টাকা নেওয়া হয়েছে তার কাছ থেকে। তাহলে 100 টাকা যদি 10% কমিশনে প্রকৃত মূল্য 100 টাকা হয়, তাহলে কমিশন সহ মূল্য হবে কত? 10 টাকা কম হবে। তাহলে 100 বিয়োগ 10 সমান 90 টাকা হলো। এবার দেখো এখানে বলছে যে কমিশন সহ মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য কত পেয়েছি আমরা? এখানে 100 টাকা। কমিশন সহ মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা, আর এখানে কমিশন সহ মূল্য দেওয়া আছে কত? 180। তাহলে লিখলাম আমরা কমিশন সহ মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 100/90, যেহেতু কোনো কিছুর পরে 1 আসলে সেটা কী হয়? ভাগে চলে যায়, হরে চলে যায়, এত টাকা। আর আমাদের এখানে কমিশন সহ মূল্য দেওয়া আছে কত? 180 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখব যে কমিশন সহ মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য কত? 100 গুণ 1-এর পরে 180 এসছে, তাই 180 উপরে, তাহলে এখানে 90 থাকলো নিচে। তো এখান থেকে দেখো যদি আমরা এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, আর 9 1-কে 9, 9 2 18 থাকলো, তাহলে উপরে থাকলো 2 আর 100, তাহলে 2 আর 100 গুণ করলে 200 টাকা। তাহলে দেখো এখানে আমাদের যে কমিশন সহ মূল্য প্রকৃত মূল্য কত হলো? 200 টাকা। তাহলে উত্তর কী হবে? 200 টাকা। এবার আসে আমাদের 13 দাগে। তো 13 নং প্রশ্ন বলছে দেখো কলার দাম 14.2/7 অথবা 14 সমস্ত 2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে কী হচ্ছে? এত % কমে যাওয়ার কারণে 420 টাকায় আগের যে কলা পাওয়া যেত তার থেকে এখন কয়টা বেশি পাওয়া যাচ্ছে? 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। তো এখন বলছে আমাদের প্রশ্ন যে একটি সংখ্যার 14.2/7% সমান 10 হলে সংখ্যাটি কত নির্ণয় করো। তো দেখো এখান থেকে আমরা ক নম্বরে আসি। প্রথমে ধরি সংখ্যাটি ক, আমরা ধরে নিলাম ক এর এত % সমান 10। তাহলে প্রশ্ন মতে কী হবে? ক এর একটি সংখ্যা ধরেছি ক, তাহলে সংখ্যাটি এর, তাহলে ক এর 14.2/7% সমান কত? 10। তাহলে এখান থেকে বা আমরা জানি যে এর মানে গুণ, তাহলে বা ক সমান বা ক এর জায়গায় গুণ, আর এটাকে যদি আমরা মিশ্র থেকে অপ্রকৃত করি, তাহলে 14 গুণ 7 সমান 98, তার সাথে 2 যোগ, তাহলে 100/7 হলো। আর পার্সেন্ট থাকলে কি হয়? 1/100 হয়, অর্থাৎ 100 দিয়ে ভাগ হয়, তাহলে গুণ 1/100 হলো সমান 10। তাহলে এবার দেখো এখান থেকে বা ক সমান কী হচ্ছে? এখানে এই 100 কেটে গেল, তাহলে কী থাকছে? 1/7 থাকছে, উপরে 1 আর নিচে 7, তাহলে 1/7 হলো সমান এই 10 থাকলো। বা ক উপরে, তাহলে ক/7 সমান 10। তাহলে এখান থেকে দেখো 7 আছে কোথায়? 7 আছে ভাগে, তাহলে এখান থেকে আমরা একটা বেশি করতে পারি বা
বা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে এখানে 7 ভাগে আছে, তাহলে লিখতে পারি বা ক সমান 10 গুণ এপাশে ভাগ, তাহলে ডান পাশে গেলে গুণ হয়ে যায়, ক গুণ 7, তাহলে বা ক সমান 70। অতএব সংখ্যাটি কত? 70। তো দেখো খ নম্বর মধ্যে বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তো এখানে দেখো আমরা একটু দেখি, কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে এত পার্সেন্ট কমে যাওয়ার কারণে আমাদের যে 420 টাকায় যে কলা পাওয়া যেত তার থেকে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। তো আমরা দেখি এবার। তো দেখো এখানে যে কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 100 টাকায় দাম কমে কত টাকা? 14.2/7 বা 100/7 টাকা। তাহলে এখানে দেখো 14% 2 বাই কম, 14.2/7% কমে যায়। তাহলে এখানে পার্সেন্ট আছে, তাহলে 100, তাহলে 100 টাকায় দাম কমে যায় এই টাকা। তাহলে সমান কত হচ্ছে এখানে? 14.2/7 সমান 100/7 টাকা। তাহলে 100 টাকায় দাম কমছে 100/7 টাকা, অর্থাৎ 1 টাকায় দাম কমছে কত? 100 বাই, এখানে 100 কোথায় যায়? ভাগে যাবে, তাহলে ভাগ হলে নিচে চলে যাবে, তাহলে এখানে নিচে আসলো। তাহলে 100/7 গুণ 100। আর 420 টাকায় বলা আছে যে 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে যে দাম কমে কত হয়েছে? 420 টাকা হয়ে গেছে। তাহলে 420 টাকায় দাম কমে কত টাকা? এখানে 100 গুণ 420/7 গুণ 100, তাহলে 420 কোথায় গেল? উপরে গেল, এত টাকা। তাহলে এখান থেকে দেখো, দেখো এখানে তাহলে আমরা আগে কিনতাম 420 টাকা দিয়ে কলা কিনতো, তো এখানে 420 টাকায় 100 টাকায় দাম কমেছে এত টাকা, তাহলে 420 টাকায় যে দামটা কমবে সেই টাকায় 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে দেখো 420 টাকায় দাম কমে কত? এখানে এই 100 কাটে, এবার এখানে যদি আমরা এই 7 দ্বারাকে ভাগ দিই, তাহলে 6 7 42, একটা 0 60, তাহলে এখানে 60 টাকা হচ্ছে। তাহলে যে 420 টাকায় দাম কমছে কত? 60 টাকা। তাহলে 100 টাকায় যদি এত টাকা দাম কমে, সেখানে 400 টাকায় কলা কিনলে সেখানে আমাদের কম পড়তো কত? 60 টাকা। এই 60 টাকায় আমরা কলা পাচ্ছি বেশি কত? 10টি কলা বেশি পাচ্ছি। তো আমরা জানি যে 1 ডজন সমান 12টি। তাহলে দেখো 420 টাকা আমার দাম কমছে 60 টাকা, তাহলে কী হবে? আমাদের যে 10টি কলা বেশি পাচ্ছে, আমরা সেই 10টি কলার দাম হবে কত? 60 টাকা এখন। তাহলে অর্থাৎ একটি কলার দাম হবে কত? 60/10, কারণ 10-এর পরে 1 আসছে, কোনো কিছু পরে 1 আসলে কী হয়? ভাগ হয়। অর্থাৎ 12টি কলার দাম কী হবে? গুণ হবে। তাহলে এখানে কাটলে আমরা 10 একে 10, 6 10কে 60 হয় এখানে, 6 12 72 টাকা। তাহলে 1 ডজন কলার দাম কত হচ্ছে এখানে? 72 টাকা। তো এখানে আমাদের গণনা বলতে দেখো প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33.1/3% লাভ হতো। তো এখানে আমাদের প্রতি ডজন কলার দাম আমরা খননে পেয়েছি, এবার কত দামে বিক্রয় করলে সেটার 33.1/3% লাভ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে 33.1/3% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কী হবে? যেহেতু লাভ বলেছে তাই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সাথে কী হবে? এই টাকাটা যোগ হবে। তাহলে 33.1/3% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 যোগ 33.1/3 টাকা। তাহলে এখানে 100 যোগ 3 33 99 10, 100 100/3 টাকা। তাহলে এখানে লসাগু হচ্ছে 3, আর নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা 3কে ভাগ করলে 3 হয়, সেই দিন কী হবে? 100-র সাথে গুণ হবে, তাহলে 100-র সাথে 3 গুণ করলে 300 হয়, এই যোগ 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, এবার 100-র সাথে সেই 1 গুণ হবে, তাহলে 100-কে 100 হলো, তাহলে 300 আর 100 400, 400/3 টাকা। তাহলে দেখো 33.1/3% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে এখানে? 400/3 টাকা। আমরা খনন হতে পেয়েছি যে 1 ডজন কলার ক্রয় মূল্য 72 টাকা। তাহলে দেখো আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 33.1/3% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এই টাকা। তাহলে এখান থেকে আমরা লিখলাম যে প্রশ্ন মতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 400/3 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 400/3 গুণ 100 কোথায় যাবে? নিচে যাবে। অতএব ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য কী হবে? 400 গুণ 72/3 গুণ 100। তাহলে এখানে 100 400, এখানে কত হলো? 4 হলো, 3 দেখে কাটলে 24, 3 24 72, 24 গুণ 4 করলে কত হলো? 96 টাকা। তাহলে এখানে আমাদের যে লাভে বিক্রয় করতে হবে, কত টাকা বিক্রয় করতে হবে? এখানে 96 টাকা বিক্রয় করলে আমরা 33.1/3% লাভ করতে পারবো। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।